আপা বিছানার উপর থেকে শাড়িটা ছুঁড়ে ফেলে দিয়ে আম্মাকে বললেন, তার জন্য ঠিক করা ছেলে তার সাথে বিয়ের আগে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে। আম্মা নির্বিকারভাবে শাড়িটা তুলে নিয়ে পাশের রুমে চলে গেলেন। বড় আপা হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে আমাকে বলল, তুই বল চারু, এই ছেলেকে কি বিয়ে করা যায়? বাবা মা তো আমার কথা শুনছেনই না, তুই একটু বুঝিয়ে বল না। বড় আপার কথা শুনে আম্মার মতো আমিও চুপ করে রইলাম। একবার ইচ্ছে হলো বড় আপাকে বলি যে, আপা তুই দুনিয়া সবাইকে মিথ্যে বলল আমার চোখ ফাঁকি দিতে পারবি না, কিন্তু তাও বড় আপার মুখ চেয়ে চুপ করে রইলাম। আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বড় আপা নিরু, আমি ছোট বোন নিশু, আব্বা আম্মা আর দাদুকে নিয়ে আমাদের পরিবার। বড় আপা নিরু অনার্স 3য় বর্ষে পড়ছে। গায়ের রঙে একটু চাপা হলে মুখ অবয়ব দারুণ। বিশেষ করে বড় আপার চোখ দুটো ভীষণ সুন্দর, সেই সাথে কালো লম্বা সিল্কি চুল। সম্ভবত কলেজে ওঠার সময় থেকে বড় আপা নিশাদ নামের এক ছেলেকে ভালোবাসে। বড় আপা এ প্রেমের কথা বাসার কারো অজানা নয়, কিন্তু সবাই এমন ভাব করে থাকে যেন কিছুই জানে না। নিশাদ ভাইয়াকে আব্বা আম্মা পছন্দ করে না, বিশেষ করে আম্মার পছন্দ না। আমাদের পাশের ফ্ল্যাটে ছাদের চিলেকোঠার মতো একটা রুমে সে ভাড়া থাকে। নিশাদ ভাইয়া স্কলারশিপ পাওয়া মেধাবী স্টুডেন্ট ছিল। হুট করে তার যে কী হলো কেউ জানে না। দুম করে পড়ালেখা বন্ধ করে দিল। দুই একটা টিউশনি করে নিজের খরচ চালিয়ে নেয়, আর সারাদিন এদিক ওদিক ঘুরে। তার পরিবার সম্পর্কে কিছু জানি না আমি। এরকম ছন্নছাড়া কাউকে কি পছন্দ করতাম আমি? ছাদের এক কোণে দাঁড়িয়ে কাপড় মেলে দিচ্ছিলাম, তখনই বড় আপা এলেন। আঁচলের তলায় লুকোনো একটা বাটি, নিশ্চয়ই সেই বাটিতে নিশাদ ভাইয়ের জন্য তরকারি। এটা বড় আপার স্বভাব। বাসায় ভালো মন্দ কিছু রান্না হলে বড় আপা আঁচলের তলায় লুকিয়ে এনে ছাদের কোনায় সে নিশাদ ভাইয়াকে দিয়ে যায়। আমাদের ছাদ আর নিশাদ ভাইয়ের বাসার ছাদ একদম কাছাকাছি। চাইলে এক ছাদ দিয়ে অন্য ছাদে যাওয়া যায়। নিশাদ ভাইয়া ছাদের কার্নিশে দাঁড়িয়েছেন। আমার চোখের চোখ পড়তে বড় আপা লজ্জায় চোখ নামিয়ে নিল। তরকারির বাটিটা নিশাদ ভাইকে দিয়ে মনে করে আমার কাছে এসে বলল, চারু নিচে যাবি না? হ্যাঁ পা, তুই যা, আমি আসছি। বড় আপা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে নিচে চলে গেলেন। আজ আপার গায়ে হলুদ। হলুদ শাড়িতে আপাকে ভীষণ সুন্দর লাগছে। বিষণ্ণ মুখে আপা সাদামাটা একটা হলুদের স্টেজে বসে আছেন। চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। আপা বারবার ভিড়ের দিকে তাকিয়ে কাউকে খুঁজে চলছেন। আমি জানি আপা নিশাদ ভাইয়াকে খুঁজছেন। প্রথমে বড় চাচি আপাকে হলুদ লাগালেন, তারপর একে একে সবাই। হলুদের অনুষ্ঠানে এরকম শেষ হয়ে গেল, আর 2 দিন পরে বিয়ে। বড় আপা রুম থেকে বের হয় না। আমি চোখে মোটা ফ্রেমের চশমা দিয়ে কোলের উপর একটা বই নিয়ে আর চোখে একবার ছটপটানি দেখি। আমার বারবার মনে হতে থাকে আপা নিশাদ ভাইয়ের সাথে পালিয়ে যাবে, কিন্তু আব্বার মান সম্মানের দিকে তাকিয়ে আপা কি পারবে পালিয়ে যেতে? মাঝ রাস্তায় আমার ঘুম ভেঙে যায়। আপা ব্যালকনিতে দরজার কাছে বসে আছে। আমি আস্তে আস্তে আপার কাছে গিয়ে মাথায় হাত রেখে বলি, আপা তুই নিশাদ ভাইয়ের সাথে পালিয়ে যা। হঠাৎ কী হলো জানি না, আপা ঠাস করে আমার গালে এক চড় মারলেন। 18 বছরে জীবনে আপা কখনো আমার গায়ে হাত তোলেনি। গলার স্বর গম্ভীর করে বললেন, শুতে যা চারু। 2 দিন পর আবার বিয়ে হয়ে গেল। অবাক করা বিষয় হলো, 2 দিনে আমি একবারও নিশাদ ভাইয়াকে দেখিনি। আপার সাথে আমিও এসেছি আপার শ্বশুরবাড়িতে। দুলাভাই বেশ সুন্দর এবং আর নির্ঝঞ্ঝাট মানুষ, কিন্তু কেমন যেন একটু চাপা স্বভাবের। সহজে কারোর সাথে তেমন কথা বলেন না। শুধু দুলাভাই না, তাদের পরিবারের সবাই একটু বেশিই চুপচাপ। কেউ কোনো দরকার ছাড়া কারোর সাথে কথা বলে না। কারো মুখে সহজে হাসি থাকে না। কেমন একটা কাঠিন্য লেগে থাকে সবসময়। আর সবচেয়ে অবাক করার মতো কথা হলো, বিয়ে বাড়ি হলেও বাইরের কোনো আত্মীয় স্বজন নেই। তাদের বাড়িটাও কীরকম যেন নিস্তব্ধ। এত বড় বাড়িতে শুধু দুলাভাই আর মা বাবা আর এক ছোট ভাই আর একজন কাজের লোক। গ্রামে এত ভিতরে যে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেছে। আর তাদের বাড়িটা এত বিশাল যে মনে হয় কোনো রাজবাড়ি। কথায় কথায় আমি আপার শাশুড়ির কাছে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনাদের বাড়িতে কোনো অতিথি নেই কেন? আসলে আমাদের খুব একটা আত্মীয় স্বজন নেই, যারা আছেন তারা অনেক দূরে থাকে, তাই এখানে আসতে পারেনি। আপার শাশুড়ি ঠান্ডা গলায় উত্তর দিলেন। সবাই খাওয়ার পরে আমরা রুমটা দেখিয়ে দেওয়া হলো। তখন অনেক রাত হয়ে গেছে। আমি দোতলায় উঠে প্রথমে চমকে গেলাম। সবগুলো ঘরের দরজা একই রকম। আমাকে বলেছিল দোতলায় উঠে 4 নম্বর রুমটা আমার।
নিজের মাথায় একটা চাটি মেরে বললাম, ধুর, চারু বাম দিক থেকে নাকি ডান দিক থেকে তাই তো তুই জিজ্ঞাসা করিসনি। পাশ থেকে কেউ একজন বলল, এই যে মিস চারুলতা, তোমার রুম ওই পাশেরটা, এটা আমার। আমি চমকে ঘুরে তাকিয়ে দেখলাম দুলাভাইয়ের ছোট ভাই দিহান হাসি মুখে তাকিয়েছে। গোপনে একটা নিঃশ্বাস ফেললাম, যাক, এই বাড়িতে একজন মানুষ অন্তত হাসতে জানে। আমাকে পাশ কাটিয়ে দিহান তার রুমে ঢুকে গেল। বিছানায় শুয়ে শুয়ে আমি ভাবছি আপার কথা, আমাদের পরিবারের করা। হুট করে আব্বা এরকম একটা পরিবারে আপার বিয়ে দিয়ে দিলেন, ভালো করে খোঁজ খবরও নিলেন না। তারপর আপাকে একদিন দুলাভাইয়ের সাথে দেখা করতে পাঠালেন, আর তার পরের সপ্তাহে বিয়ে। যদিও দুলাভাইয়ের অবস্থা আমাদের থেকে ভালো, এত বড় বাড়ি, বাড়ি ভর্তি সব দামি দামি আসবাবপত্র, অভাব শুধু মানুষের। একসময় নাকি এরা জমিদার ছিলেন। বিছানা ছাড়া নতুন কোথাও ঘুম আসে না আমার। এপাশ ওপাশ করতে করতে এসব ভাবছিলাম। তারপর কখন যেন গভীর ঘুমে তলিয়ে গেলাম। শেষ রাতে আমার ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ একজন আমার পা ধরে টানছে। ধরপাড় করে উঠে বসলাম আমি। এদিকে ইলেকট্রিসিটি নেই। মোমবাতি আর দিয়েশলাই আমার মাথার কাছে ছিল। বড় একটা মোমবাতি জ্বালালাম। দরজার ভেতর থেকে বন্ধ। পুরো রুমে কেউ কোথায় নেই। নিজের বোকামির জন্য নিজে বিরক্ত লাগলো। ঘুম আসছিল না আর। ঘরের জানলা খুলে দিলাম। বাইরের চাঁদের আলো বাড়ির পিছনটা দেখা যাচ্ছে। পেছনের দিঘিতে শান বাঁধানো বড় ঘাট। দিঘির পানিতে চাঁদের আলো এত চমৎকারভাবে প্রতিফলিত হচ্ছে যে সব কিছু স্বর্গীয় লাগছে। এদিক ওদিক দেখতে দেখতে আমার চোখ গেল দিঘির পাশে কৃষ্ণচূড়া গাছের দিকে। তারপর যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। হঠাৎ কে যেন পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। একটা বরফ শীতল ঠান্ডা হাত আস্তে আস্তে আমার গলার দিকে এগোতে লাগলো। আমি নড়ার শক্তি হারিয়ে ফেললাম। নিজের হৃৎপিণ্ডটা ধুকপুক শব্দ হচ্ছে শুনতে পাচ্ছি। এই জ্যোৎস্না, এই স্বর্গীয় অনুভূতি এক মুহূর্তে আমার কাছে নরক যন্ত্রণা মতো মনে হতে লাগলো। মনে মনে মৃত্যুদূত আমার ঠিক পেছনে দাঁড়িয়েছে। আমি শির দাঁড়াবে, একটা ঠান্ডা স্রোত নেমে গেল। নিজের মনে সাহস সঞ্চার করে এক ঝটকায় পেছনে ফিরে তাকলাম, না, কেউ নেই রুমে। কিন্তু মনে হচ্ছে অশরীরী কেউ আমার সামনে দাঁড়িয়েছে। আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছে। ঘাড়ের কাছটা এখনও শিরশির করছে। আমার সাথে কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। ভয়ঙ্কর কোনো মুহূর্ত সবার আগে যা করতে হয় তা হলো সাহস হারাতে হয় না। আমি নিজের মনকে শক্ত করে নিচ্ছি। ঠিক করলাম নিচে গিয়ে দিঘিটার কাছ থেকে ঘুরে আসবো। মোমবাতিটা হাতে শক্ত করে ধরে ধীর পায়ে হেঁটে রুম থেকে বের হলাম। দেশলাই বাক্সটা নিয়ে নিলাম যাতে মোম নিভে গেলে জ্বালাতে পারি। দরজার বাইরে বের হয়ে দেখি দিহানের রুমের দরজা খোলা। একবার ইচ্ছে হলো ভিতরে গিয়ে উকি দিয়ে দেখি কী করছে, কিন্তু ওর ঘরে না গিয়ে আমি সোজা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। সদর দরজা পর্যন্ত ঠিকঠাক গেলাম। এটা ভেবে অবাক হলাম যে সদর দরজা আটকানো না, শুধুমাত্র চেপে রাখা হয়েছে। সদর দরজা ঠেলে বের হয়ে মোমের আলোর জন্য তৈরি হয় আমার ছায়ার দিকে চোখ গেল। মনে হলো একটা ছায়া যেন আমার পেছন থেকে সরে গেল। দিঘির পাশে যে কৃষ্ণচূড়া যার গাছটা, ওখানে আমি দুলাভাইয়ের মতো কাউকে একটা দেখছিলাম। এদিকে হাঁটতে লাগলাম আমি। চারপাশে ঝিঝি পোকা ডাকছে। দিঘির জল চাঁদের আলোতে টলমল করছে। চারদিক থেকে বকুলের ঘ্রাণ আসছে। এই প্রথম আমি খেয়াল করলাম ওখানে একটা বকুল গাছও রয়েছে। চারদিকে গা ছমছম পরিবেশ, অথচ কি সুন্দর! একেই বোধহয় বলে ভয়ঙ্কর সুন্দর। মাথার উপর থেকে ডানা ঝাপটানোর শব্দ করে কিছু একটা উড়ে গেল, হয়তো পেঁচা হবে। হঠাৎ একটা দমকা হাওয়া এসে হাতের মোমটা নিভিয়ে দিল। বাতাসের শোষো আওয়াজে শুনে মনে হচ্ছে কেউ একজন গুমড়ে কান্না করছে। মেঘ এসে যেন চারটাকে ঢেকে দিল। আমি অন্ধকারে দিশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু হাত ফসকে বাক্সটা নিচে পড়ে গেল। এতক্ষণে অন্ধকারে চোখ সয়ে আসলো অন্ধকারে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে সব কিছু আবছা দেখা যায়। আমি উবু হয়ে এদিকে ওদিক দেশলাইটা বাক্সটা খুঁজছি। হঠাৎ কেউ একজন কানের কাছে ফিসফিস করে বলে উঠল, কী খুঁজছিস? কি ভয়ঙ্কর ঠান্ডা সেই গলার স্বর! আমি ছিটকে দূরে সরে এলাম। কেউ একজন আমার সামনে দাঁড়িয়েছে। তার বাতাসে তার চুলগুলো উঠছে। কয়েক পা পেছনে এগিয়ে আসতে এক নাম না জানা বিরাট গাছে পিঠ ঠেকেল। পেছন থেকে কর্মর শব্দে কিছু একটা চাবানোর শব্দ আসছে। ভয়ে ভয়ে গাছের পেছনের দিকে উকি দিলাম। কেউ একজন উবু হয়ে কিছু চেপাচ্ছে। তার সামনে রাখা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ। লাশটার এক চোখ খোলা, আরেক চোখ নেই। সাদা কাপড়ের জায়গায় জায়গায় লাল রক্তের ছোপ দাগ। উবু হয়ে মানুষটা আমার দিকে ধীরে ধীরে মাথা উঠিয়ে তাকালো। চমকে গেলাম। উনি হচ্ছেন আপাদের বাড়ির কাজের লোক
রোভান চাচা। কি ভয়ঙ্কর শীতল ঠান্ডা যায়নি, চোখ দুটো গাঢ় সবুজ। আমার চোখের সামনে রোভান চাচা মৃতদেহ থেকে পাখি চোখটা হাত দিয়ে তুলে ফেললো আর তারপর কচকচ করে চাপাতে লাগলো। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এত কিছু হচ্ছে আমার সামনে আর আমি স্থির হয়ে দাঁড়িয়ে আছি। তখনই পেছন থেকে সেই মহিলার অবয়বটা আবার বলতে লাগলো, এখানে কেন এসেছিস তুই মেয়ে? সে কেন? তুই ঘর থেকে শেষ রাতে বেরিয়েছিস? যদি জানের মায়া থেকে তো চলে যা। কথাটা যা যা এখান থেকে। এই কথা বলে বিশ্রীভাবে হাসতে লাগলো। আমিও সহ্য করতে পারলাম না, ধপ করে নিচে পড়ে গেলাম। গলা থেকে একটা শব্দ বের হচ্ছে না। এটা হয়তো বকুলতলা। এই মাটিতে বকুল ছড়িয়ে ছিটে আছে। আমার গালে গায়ে মাটিতে লেপ্টে থাকা বকুল আর ধুলো লেগে গেল। স্নিগ্ধ বকুলের গন্ধ নিয়ে আমি ভয়ঙ্কর জায়গায় আমি জ্ঞান হারালাম। চোখ মেলে দেখি একটা মুখ আমার উপর হয়ে ঝুঁকিয়ে আছে। আর কেউ নয়, দিহান। আমি তাড়াহুড়ো করে উঠে বসলাম। দিহান একটু দূরে সরে গেল। বড় আপা রুমে পায়চারি করছিল। আমি উঠে বসতে আমার পাশে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আপার মুখে ফ্যাকাশে হয়ে রয়েছে। আমার নিজের বিশ্বাস হচ্ছে না যে এখানে বেঁচে আছি আর আমাকে রুমে কে নিয়ে আসলো। আপা কিছু বলার আগে দিহান বলল, মিস চারুলতা সকাল সকাল দিঘির পাড়ে হাঁটতে গিয়ে ঘুমিয়ে পড়লেন কীভাবে? এত ডাকলাম উঠলেন না, তা শেষমেশ কোলে তুলে ঘরে আনতে হলো। তো ঘুম ভাঙলে কি এখন নাকি আরও ঘুমাবেন? আমি কি বলবো বুঝতে পারছিলাম না, তাই চুপ করে রইলাম। বড় আপা বললেন, দিহান তুমি যাও, চারু একটু বিশ্রাম করুক। দিহানের মুখে চাপা হাসি নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আমি আপার কাছে চেপে বসে বললাম, আপা জানিস কাল রাতে ঠিক কী হয়েছে আমার সাথে? এই বাড়িটা ভালো না আপা, এখানে অসুরের আত্মা আছে। আর তোদের বাসায় ওই বুড়ি রোবান চাচা, উনি নিজে তো একটা পিচাস। আমি দেখেছি আপা, কাল রাতে কি ভয়ঙ্করভাবে একটা লাশ থেকে চোখ খুলে কাচ্ছিল। আপা, আব্বা তোকে কোথায় বিয়ে দিল? এত নির্জন একটা এলাকা, চারপাশে বোধহয় কোনো ঘরবাড়ি নেই, আর না আছে এদের কোনো আত্মীয় স্বজন। আপা আমার মাথায় হাত রেখে বলল, চুপ কর চারু, এখন একটু বিশ্রাম নে, তারপর না হয় বের হয়ে দেখিস আশেপাশে কোনো বাড়ি আছে কিনা। তারপর আপা ফিসফিস করে বললেন, চারু তোকে কিছু বলতে চাই। আমি জিজ্ঞাসা সূচক দৃষ্টিতে আপার দিকে তাকালাম। আপা ভয়ত্ব গলায় বললেন, চারু এই বাড়িতে কেউ মানুষ? পুরো কথাটা শেষ করার আগে আমার রুমে দুলাভাই ঢুকলেন। আপার দিকে রাগি চোখে তাকালেন আর তার পিছু পিছু তার মা ঢুকলেন। তারপর আমার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, তুমি নাকি দিঘির ঘাটে অজ্ঞান হয়ে গেছিলে? জ্ঞান ফিরে শুনে দেখতেলাম, আহা মেয়েটা এত সকালে দিঘির ঘাটে গিয়েছিল কেন? আসলে কী হয়েছে আমার ঠিক মনে নেই। এই কথা ছাড়া আমার বলার আর কিছুই ছিল না। মনে করতে হবে না, তুমি খেয়ে নাও। উনি নাস্তার ট্রেটা আমার দিকে এগিয়ে গেলেন। আবার নরম গলা বললেন, মা চারু যে এত সুন্দর গ্রাম ও একটু আশেপাশে ঘুরতে দেখতে চায়। আবার শাশুড়ি প্রথমে কঠিন গলায় না করে দিলেন, তারপর কীভাবে বললেন, ঠিক আছে খেয়ে নিয়ে দিহানের সাথে যেতে বলো। খেয়ে আমি দিহানের সাথে বের হলাম। কাল রাত হয়ে যাওয়ার কোনো রাস্তা দিয়ে এসেছিলাম তাও দেখিনি। একটু দূরে বাড়িটাকে একদম রাজপ্রাসাদের মতো লাগে। আমি দিহানের দিকে তাকিয়ে বললাম, এটা কোনো গ্রাম হলো? তার থেকে তো জঙ্গলবালাই ভালো। আর আশেপাশে কোনো বাড়ি নেই কেন? দিহান বলল, উত্তর তো আপনার প্রশ্নের মধ্যেই আছে মিস চারুলতা। আমি ভুরু কুচকে বললাম, বুঝলাম না ঠিক। ওই যে জঙ্গল, তাই? দিহান শান্তভাবে বলল, তা আপনারা এই জঙ্গলে থাকেন কেন? শান্ত পরিবেশ ভালো লাগে তাই। কেন আপনার ভালো লাগে না বুঝি? সুন্দর। বলে আমি চুপ করে গেলাম। কালকের মতো ভয় লাগছে আমার। চারিদিক থেকে ভেসে আসা পাখির ডাক, সুন্দর জংলি ফুল, এসব দেখে আসলেই ভালো লাগছে। কিন্তু মনে মনে বললাম, এ কোথায় ফেসে গেলাম আমরা 2 দিন? আচ্ছা আব্বা কি আমাদের নিতে আসবে? হিসেব মতন তো তার আজকে আসার কথা। এসব ভাবছিলাম আর এক মনে হাঁটছিলাম। হঠাৎ কেউ একজন বলে উঠল, কিরে মেয়ে, একা একা তুই কী করছিস যে জঙ্গলে? মরতে এসেছিস নাকি? সামনে তাকিয়ে দেখি পাগলের মতো দেখতে একটা লোক, ছেঁড়া পাঞ্জাবি আর ময়লা একটা পায়জামা, গায়ে একটা শাল জড়ানো, চোখ দুটো লাল। আমি পাশে তাকিয়ে দেখলাম দিহান নেই। লোকটাকে আমার কেমন ভয় করতে লাগলো। দিহান দিহান বলে 2বার ডাক দিলাম, কিন্তু দিহানের কোনো পাত্তা নেই। আমার সামনে লাল চোখের এক পাগড়ি পর পাগল দাঁড়িয়েছে। আর এই জঙ্গলে আমি একা। আমার আপার কথা মনে পড়লো। তাহলে কি আপা বলতে চেয়েছিল এ বাড়িতে কেউ মানুষ নেই? আমি 2 হাতে মুখ চেপে বসে পড়লাম আর লোকটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। বড় আপার কথা, আমার পরিবারের কথা
আমার ভীষণ রকমের মনে পড়ছে। লোকটা আমার মাথায় হাত রেখে বলল, কী গো মেয়ে, ভয় পেয়েছো নাকি? একা এই নির্জন জঙ্গলে তুমি কীভাবে বা এলে? আমি মুখ তুলে লোকটার দিকে তাকালাম। উনি খানিকটা হাসার চেষ্টা করছেন, হয়তো হেসে এটা বোঝাতে চাইছে আমার থেকে ভয়ের কিছু নেই। লোকটা আমাকে আরও আশ্বস্ত করতে আমার পাশে বসে পড়ল। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি ভবঘুরে মা, এই জঙ্গল আমার বাড়িঘর। লোকটা উত্তর দিল। তারপর আবার জিজ্ঞেস করলো, তুমি এখানে কেমন করে এলে? এদিকে তো কোনো মানুষজন আসে না। কিছু দূর গেলে একটা বাড়ি আছে না, সেখানে আমার বড় অপার বিয়ে হয়েছে। সেখানে এসেছি তো, তাই বাইরে ঘুরতে এলাম। আমি উত্তর দিলাম, কি বলছো তুমি? কিছু দূর গেলেতে একটা পুরাতন জমিদার বাড়ি আছে, সেখানে তুমি এসেছো? আবার তোমার বোনের ওই বাড়িতে বিয়ে হয়েছে? কি সাংঘাতিক! লোকটা অবাক হয়ে বলল, সাংঘাতিক কেন? আমি জিজ্ঞাসা করলাম, শোনো মেয়ে, এক সময় ওই জঙ্গলের মাঝে খুব সুন্দর একটা গ্রাম ছিল। অনেক ছোট্ট একটা গ্রাম, শহর থেকে অনেক দূরে ছিল গ্রামটা। সেই গ্রামে ছিল এক জমিদার। জমিদার এত রাগী আর শক্তিশালী ছিল যে গ্রামের সব মানুষ তাকে সমীহ করে চলত। জমিদারের একটাই দুর্বলতা ছিল, তার কোনো সন্তান ছিল না। আর সন্তান পাওয়ার লোভে সে কালো জাদু করেছিল তার স্ত্রীর উপর। এই পর্যন্ত বলে লোকটা চুপ করে যায়, অন্য মানুষকেও তাকিয়ে থাকে দূরের একটি গাছের দিকে। তারপর কী হয়েছিল? জমিদার কোনো একটা ভুল করেছিল, ঠিক কী ভুল কেউ জানে না। তারপর এই গ্রামের উপর অভিশাপ নেমে আসে, ধ্বংস হয়ে গেল গ্রামটা, হয়ে গেল মৃত্যুপুরী। দিনের বেলা সব ঠিকঠাক, কিন্তু রাত হলে ভয়ঙ্কর সব কাণ্ড কারখানা চলতে থাকে। লোকটা বলল, কিন্তু ওই পরিবারে সবাই বেঁচে গেল কীভাবে? জিজ্ঞাসা করলাম। ওই পরিবারে কেউ বেঁচে যায়নি মা, শুধুমাত্র যে কয়েকজন ওই কালো জাদু জানতো, তাদের আত্মা তাদের শরীরে বন্দি হয়ে আছে। তাহলে আমাদের এখানে এনেছো কেন? কি চায় আমাদের থেকে? যদি আমাদের সাথে স্বাভাবিকভাবে ব্যবহার করে। তোমাদের কেন এখানে এনেছে সেটা আমি জানি না। আমি আগেই জানতাম কোনো না কোনো মেয়ে আসবে। কীভাবে জানতেন? শোনো মা, ওদের একটা বাচ্চা দরকার, সেই জন্য। বাচ্চা দিয়ে কী করবে ওরা? ওদের কারো ওরস্য হওয়া কোনো বাচ্চাকে শয়তানকে উৎসর্গ করতে হবে, তাহলে ওরা পুরোপুরি পিশাচ হয়ে যাবে, অমরত্ব পাবে। এখন রাতে শুধু ওদের ক্ষমতা কাজ করে, তখন দিনের বেলাও করবে। আমি লোকটার কথা শুনে রীতিমতো চমকে উঠলাম। উনি আবারও বলতে শুরু করলো, আমার মনে হচ্ছে সেই বাচ্চা তোমার বোনের গর্ভে আসবে, তার জন্য তোমাদের এখানে নিয়ে এসছে। আমার লোকটার কথা এখনও পুরোপুরি বিশ্বাস হচ্ছে না। আমি উঠে দাঁড়ালাম এবং যতটা সম্ভব নিজেকে শান্ত রেখে বললাম, নিশ্চয়ই ভর দুপুরে একা পেয়ে আমাকে ভয় দেখাচ্ছেন আপনি। আপনার এসব বানানো গল্প আমি বিশ্বাস করি না। আর ওই বাড়িতে সবাই কত ভালো আপনি জানেন। তাছাড়া কয়েকদিন পর আব্বা আমাকে নিতে আসবে। আমি চলে নিতে আসলে লোকটা আবারও আমাকে ডাক দিলেন। তারপর বললেন, তোমার আব্বা কেন, হয়তো কেউ তোমাদের খুঁজে পাবে না। খুঁজে পাবে কীভাবে? জানবেই না তো তোমরা এখানেই। আর নিশ্চয় তোমার বাবা মায়ের উপরও কালো জাদু করেছে। তুমি বিশ্বাস না করলে করো না, কিন্তু আর একটু শোনো। সামনে 3 দিন পরে পূর্ণিমা। পূর্ণিমার রাতে ওদের শক্তি কোনো কাজ করবে না। চেষ্টা করলে সেদিন তোমরা বেঁচে যেতে পারো। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। উনি আবার বললেন, কাজটা খুব সহজ আবার কঠিন। বাড়ির পেছনে একটা দিঘি আছে, সেই দিঘির কাছে একটা বকুল গাছ। বকুল গাছের নিচে 1 হাতের মতো মাটি খুললে একটা রূপোর বাক্স পাবে। সেই বাক্সের মধ্যে একটা রূপোর বাঁধাই করা আয়না আছে। আয়নাটা তোমাকে প্রথম চাঁদের আলোর দিকে ধরতে হবে, তাহলে সে জাগ্রত হবে। তারপর সেই আয়নাটা ওদের সামনে ধরবে, সবশেষে দিঘির জলে ডুবিয়ে দিবে। কাজটা কঠিন এজন্য যে রাতের বেলা সব পিশাচ ওই বকুলতলা পাহারা দেয়, কিন্তু পূর্ণিমা রাতে তাদের শক্তি কাজ করে না। আর একটা কথা মা, তোমার কিন্তু আকাশে পূর্ণিমার চাঁদ ওঠার পরে ওই বাক্সটা তুলতে হবে, আর ওই লকেটটা রাখো, এটা তোমার বোনের গলায় পরিয়ে দিবে। এই বলে লোকটা আমার হাতে সবুজ পাথরের একটা লকেট দিলেন। তারপর একরকম দুলতে দুলতে সেখান থেকে চলে গেলেন। আমি লোকটা আমার হাতের মুঠোয় রেখে দিহানকে আশেপাশে খুঁজতে লাগলাম। কোথাও খুঁজে না পেয়ে যেই পথ দিয়ে এসেছিলাম মনে করে করে সেই পথ দিয়ে যেতে যেতে বাড়ি চলে আসলাম। আপার নিজের ঘরে কোনো একটা কাজ করছিল। আমি বললাম, আপা, তোর দেবর আমাকে জঙ্গলে একা ফেলে চলে এসেছে, তাতে কি হয়েছে? আপা নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল, কী হয়েছে মানে? তুই এভাবে কথা বলছিস কেন আপা? যদি আমার কিছু হয়ে যেত তাহলে? আপা চুপ করে রইলেন। আমি আবারও বললাম, আপা, দিহান যখন আমাকে ছেড়ে চলে এলো, তখন একটা লোকের সাথে আমার দেখা হয়েছিল। সেসব বলে দিয়েছে। কি বলেছে? আপা জিজ্ঞাসা করলেন। এই বাড়ির রহস্য,
তুই আমাকে সকালে যে কথা বলতে চেয়েও বলতে পারিসনি সেই কথা। এই বাড়ি কেউ মানুষ না আপা, এই বাড়ির সব পিচাস, আর আমাদের এখান থেকে বের হতে হবে। এখান থেকে বেরোনোর রাস্তা আমি পেয়ে গেছি। আপা আমার কথা শুনে মুখ তুলে আমার দিকে তাকালেন। তার চোখ দুটো রাগে জ্বলছে। আমার কাছে এসে আমাকে জোরে ঝাঁকিয়ে বলেন, আমরা এখান থেকে কোথাও যাব না, এখানেই থাকবো সারা জীবন, বুঝলি তুই? আপাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। লকেটের কথাটা আর বলতে সাহস হবে না। নিজের ঘরে চলে এলাম। সারাদিন আপার কথা ভাবলাম আমি। ওরা নিশ্চয়ই আপার উপর কোনো কালো জাদু করেছে, আর সেই কালো জাদুর প্রভাব আপার এমন করছে। আমি বুঝতে পারছি না কী করব। বাড়িতে আম্মা আব্বার কী অবস্থা কে জানে। ভাবলাম আজ সারা রাত জেগেই থাকবো, কিন্তু নানান চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। আজও শেষ রাতে কেউ একজন আমার পা ধরে টান দিল। আমি জোরে টান দিলেও এলো না, বরং আমি বিছানা থেকে পড়ে গেলাম মাটিতে। রুমের জানলাটা খুলে গেল। দমকা হাওয়ায় নিভে গেল মোমবাতি। আমি চিৎকার দিতে গিয়েও মুখ থেকে একটা শব্দ বের করতে পারলাম না। হঠাৎ মনে হলো দরজায় কেউ দাঁড়িয়েছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। মনে হলো অনেকগুলো ছায়ামূর্তি আমার সামনে দাঁড়িয়েছে। তারা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি অন্ধকারে বরফের মতো জমাট বেঁধে নিঃশ্বাস আটকে বসে রইলাম। ছায়ামূর্তিগুলোর মাঝে কেউ কেউ ফিসফিস করলে বলে উঠল, আমাদের ধ্বংস করবে তোমার মতো এক সাধারণ মেয়ে। গলার আওয়াজ শুনে আমি চমকে গেলাম। অজান্তে মুখ থেকে বেরিয়ে এসলো, আপা তুই? ওপাশ থেকে হাসির শব্দ। কেউ একজন বলল, তোমার সব প্ল্যান আমি জেনে ফেলেছি, যে তাই তোমাকে মৃত্যু দেওয়া ছাড়া আর কিছু করার নেই আমাদের। একটা ছায়ামূর্তি একদম আমার কাছে এসে আমার গলা টিপে ধরলো। আমার দম আটকে নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসলো। নিজের মৃত্যু চোখের সামনে দেখতে পেলাম। ওপাশ থেকে আবার কেউ বলে উঠল, এক্ষুনি মারিস না, পরশুদিন পূর্ণিমা রাতে ওকে কুমারী বলি দেব, তাতে আমাদের শক্তি আরও বেড়ে যাবে। অদৃশ্য একটা শেকল আমার পায়ে আটকে গেল, টেনে নিয়ে গেল খাটের তলায়। সেখানে কিছু একটার সাথে আমার শরীরে ধাক্কা লাগলো। অন্ধকার হাতড়ে দেখলাম কাপড়ের নিচে কারো একটা শরীর ঢাকা রয়েছে। তার মানে নিশ্চয় একটা লাশ। পচা একটা গন্ধ এসে আমার নাকে ঢুকলো। পেটের নাড়িভুড়ি সব বেরিয়ে আসতে চাইছে গন্ধে। বিশ্রী গন্ধে একগাদা ভয় নিয়ে চোখ বন্ধ করে ফেললাম। ওপাশে কোনো শব্দ নেই, সব নিশ্চুপ হয়ে গেছে। নিশ্চয় ওই ছায়ামূর্তিগুলো চলে গেছে। আমি ভেবেই পাচ্ছি না কী করব। তখন ওই লোকটা থেকে সাহায্য নেওয়া উচিত ছিল। তাহলে নিশ্চয় বাঁচার একটা রাস্তা পেয়ে যেতাম। যাই হোক না কেন, এখান থেকে আমাদের বের হতে হবে। কিন্তু বড় আপাকে কীভাবে বাঁচাবো? ওদের সাথে তো আপাও পিচাস হয়ে গেছে মনে হচ্ছে। আমার উচিত ছিল ওই সবুজ লকেটটা বড় আপার গলায় কিছু না বলে পরিয়ে দেওয়া। আমি মনে মনে একরকম পণ করলাম, আমি এখান থেকে বের হবো এবং বড় আপাকে সাথেই নিব। অন্ধকারে কখন ঘুমিয়ে পড়ছিলাম জানি না। ঘুম ভাঙতে মাথার পিছনে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করলাম, সেই সাথে শরীরও নাড়াতে পারছিলাম না। মাথায় হাত দিয়ে দেখলাম আমার হাত পা বেঁধে রাখা হয়েছে জংলি কাঁটাযুক্ত লতাপাতা দিয়ে। হ্যাঁচকা টান দিতে কাঁটায় ভীষণ লাগলো। চারিদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি আমাকে কোথায় আটকে রেখেছে। বিশাল বড় একটা স্টোররুম, চারপাশে ধুলোবালি আর ময়লা, বেশিরভাগ পুরাতন আর ভাঙাচোরা আসবাবপত্র ভর্তি। বাইরে এখন দিন বোঝা যাচ্ছে। ছোট্ট একটা জানলা থেকে কয়েকটা আলোর রেখা এসে পড়েছে মেঝেতে। কিছুক্ষণ নিজের বাঁধন খোলার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ওরকম বাধা অবস্থায় পড়ে রইলাম। কতক্ষণ হয়ে গেছে জানি না। কেউ একজন ফিসফিস করে কানের কাছে, চারু, এই চারু বলে ডাকছে। আমি চোখ মেলে অন্ধকারে দেখার চেষ্টা করলাম কে আমার পাশে বসে আছে। বড় আপা এসেছে। আমি বললাম, বড় আপা তুই এসেছিস এখানে? বড় আপা আমার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে জড়িয়ে ধরলেন। বললেন, চারু, আমি থাকতে তোর কিছু হতে দেবো না, কিছু হতে দেবো না আমি। তোকে যা যা বলছি শোন, তুই মনোযোগ দিয়ে শোন। আর কিছু সময় পর এখান থেকে বের হবি তুই। এই স্টোররুম থেকে বের হয়ে 6টা ঘরের পর ছোট্ট একটা দরজা আছে। দরজার তালা খুলে রাখবো আমি। এটা আসলে একটা সুড়ঙ্গ পথ। ওখান দিয়ে গেলে জঙ্গলে পৌঁছে দেবি। তারপর চলে আসবি বকুলতলা। আর কী কী করতে হবে জানিস তো? আমি মাথা নেড়ে হ্যাঁ আপা। বড় আপা আমার কপালে চুমু খেলো। আবছা অন্ধকারে আপার গলার সবুজ লকেটটা জ্বলে উঠল। আমি ঠোঁটে খেলে গেল স্মিত হাসি। নিঃশব্দে স্টোররুম থেকে বের হয়ে এলাম আমি। হাঁটতে কষ্ট হচ্ছে, মাথা ভন ভন করছে। নিজের মনকে শক্ত করে বললাম, দুর্বল হলে চলবে না আমার। ছোট দরজাটার কাছে চলে আসলাম। দরজা খুলে সুড়ঙ্গেতে পা রাখতে অতল অন্ধকারে হারিয়ে গেলাম। দেওয়ালের গায়ে হাত রেখে হেঁটে চলছি। হাঁটতে হাঁটতে শেষমেশ শেকড় বাকড় ভরা একটি জায়গায় এসে পৌঁছলাম। ছোট্ট একটা ঘরের মতো, কিন্তু চারিদিকে শেকড় বাকড় ছড়ানো। দুই দিকে দুইটা গুহার মতো চলে এসেছে। আমি বুঝতে পারলাম না কোন দিকে যাব।
নষ্ট করার মতো আমার হাতে সময় নেই। একটা গুহা ধরে হেঁটে চললাম, কিন্তু না, আমি ভুল পথে এসেছি। এটা যতক্ষণে টের পেলাম ততক্ষণে আমার পায়ের গোড়ালি চোরাবালিতে আটকে গেছে, আর হাতের কাছে ধরার মতো কিছু নেই। হঠাৎ কোথা থেকে যেন একটা শিকড় এসে আমার কোমর পেঁচিয়ে ধরলো এবং আমাকে চোরাবালি থেকে টেনে তুললো। আবার ফিরে এসে আমি পাশের গুহাটা ধরে হাঁটলাম আর জঙ্গলে এসে পৌঁছালাম। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। আমি চাঁদের আলো দেখলাম আমি দিঘির এপাশে আসি। ও এপাশ থেকে বাড়িটাকে একটা জীবন্ত পিচাসপুরীর মতো লাগছে। জঙ্গল দিয়ে হেঁটে ঘুরে যাওয়া থেকে ভাবলাম দিঘির সাঁতারে ওপারে যাই। দিঘির পানিতে ঝাঁপ দেওয়ার পর বুঝলাম কি ভুল করছি। পানি বরফের মতো ঠান্ডা, উত্তেজনায় এত কিছু দেখার সময় নেই। তাই মনে হলো কেউ একজন আমার পা ধরে পানির নিচে টানছে। আমি বারবার ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি আর সে পেছন থেকে টেনে ধরছে। কোনো মতে দিঘির ঘাটে এসে পৌঁছলাম। দিঘির দিকে তাকাতে চমকে উঠি। রক্তমাখা একটা হাত দিঘির পানিতে তলিয়ে যাচ্ছে। ঠান্ডায় একরকম কাঁপুনি ধরে গেছে আমার। বকুল গাছের তলায় অসংখ্য বকুল মাটিতে লেপ্টে আছে। মাটি খোঁড়ার জন্য বাড়ি থেকে খুঁজে একটা পুরাতন শাবল নিয়ে এসে সেটা দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। কে যেন কাঁধে হাত দিল। চমকে তাকাতে দেখে দিয়ান। ঠান্ডা গলা বলছো, কী করছো চারু? ওদিকে তো একবার দেখ। একথা বলে হাত দিয়ে ইশারা করলো। সেখানে সাদা কাপড়ে জড়ানো দুটো লাশ। আমি কাছে যেতে লাশ দুটো মুখ থেকে কাপড় সরে গেল। বাবা আর মায়ের লাশ। এত বেশি অবাক হলাম যে কাঁদতে ভুলে গেলাম। নিজেকে বোঝালাম চারপাশে এখন অনেক কিছু হবে, কিন্তু সেদিকে খেয়াল দেওয়া চলবে না। আমি আবার ফিরে আসলাম বকুল গাছের নিচে মাটি খুঁড়ে রূপোর বাক্স বের করার জন্য। আরেকটু ঘুরতে আমার চারপাশে অজস্র মানুষের গলার শব্দ শুনতে পেলাম। সেই সাথে চারপাশ থেকে অদ্ভুত সব আওয়াজ আসতে লাগলো। কেউ ফিসফিস করে বলল, তুই মরবি, ঠিক মরবি, এখনও সময় আছে, বন্ধ কর আর ফিরে আয়। দ্রুত মাটি খোঁড়া বের করে হয়ে গেলে একটা কঙ্কালে খুলি। আবারও খুঁড়তে লাগলাম। এবার বেরিয়ে এলো সেই রূপোর বাক্স। তাড়াতাড়ি বাক্স খুলতেই পেলাম একটি অতি সাধারণ আয়না। আয়নাটা দ্রুত চাঁদের দিকে ধরতে মনে হলো হাজার হাজার মানুষ আত্মচিৎকার করছে। ফিসফিসানি বন্ধ হয়ে গেছে। আয়নাটা আলোকিত হয়ে জ্বলজ্বল করছে। আশেপাশে দিয়ানকে দেখলাম না। লাশ দুটো উধাও। দৌড়ে ঘরের ভিতরে চলে গেলাম, কিন্তু কোথাও কেউ নেই। বাড়ির সবাই ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছে। আমি ধীরে ধীরে ওদের দিকে এগোতে লাগলাম। ছাদে পড়ে থাকা কিছু একটাতে পায়ে বেঁধে অসতর্কতাবশত হাত থেকে আয়নাটা পড়ে টুকরো টুকরো হয়ে গেল। শব্দে সবাই ঘুরে আমার দিকে তাকালো। দিয়ানের পরিবার সবার চোখ সবুজ হয়ে জ্বলছে। সম্মোহিতর মতো ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো তার। তীরে এসে তরি ডুবিয়ে ফেললাম আমি। দিঘির ঘাটে আমি বড় অপার কোলে মাথা রেখে শুয়ে আছি। হাতে কুড়ানো বকুল ফুল। থালার মতো মস্ত চারটা দিঘির জলে আলো ছড়াচ্ছে। চারিদিকে শান্ত, স্নিগ্ধ আর সুন্দর। বড় আপা আমার চুলে বিড়ি কেটে কেটে দিতে বলল, জানিস কী ভয় পেয়েছিলাম আমি? ভেবেছিলাম বুঝি মরেই যাব। আমি বললাম, আয়নাটা ভাঙার পর ওরা যখন আমার দিকে আসছিল আমি ভাবিনি আয়নাটা জুড়ে যাবে আর আয়নার আলো ওদের শরীরে আগুন ধরে যাবে। বড় আপা বললেন, সব তোর জন্য হয়েছে। আমি বারবার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। সে রাতে তুই যখন ছিটকে নিচে পড়ে গেলি, সবুজ লকেটটা আমার পায়ে এসে পড়লো আর আমি স্বাভাবিক হয়ে পেলাম। তারপর ওটা গলায় পরে নিয়েছিলি। বিয়ের আগে প্রথমবার যখন দেখা করেছিলাম, ও আমার শরীরে হাত দিয়ে আঠার মতো কিছু একটা লাগিয়ে দিয়েছিল, আর তারপরে আমি কেমন যেন হয়ে গেলাম। নিষাদকে বলি আমি এই ছেলেকেই বিয়ে করব, তোমাকে যেন আর আমার চোখের সামনে না দেখে। তারপর ছেলেটা যে কই গেল, চলে গেল, চিন্তা করিস না আপা। বাড়িতে গিয়ে নিষাদ ভাইয়ের সাথে দেখা করিস। বড় আপা চুপ করে রইলেন। আমি টের পেলাম বড় আপা নিঃশব্দে কাটছেন। বাড়িতে এসেছি সেই লোকটার সাহায্যে। ভবঘুরে লোকটা সত্যিই আমার আর বড় আপার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল। উনি সাহায্য না করলে হয়তো ফিরে আসতে পারতাম না। মজার কথা হচ্ছে, ওই জঙ্গলে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর ছিল না। এদিকে আমাকে আর আপাকে নিয়ে আসার পর আব্বা আম্মা ঘোর কেটে যায়। ওনাদের উপরও কালো জাদু করেছিল। এদিক ওদিক খুঁজতে থাকে আমাদের। তখন কালো জাদুর প্রভাব থাকায় আর মনে ছিল না আপাকে কোথায় কার কাছে বিয়ে দিয়েছে। মানুষজন নানান কথা বলাবলি করছে তাদের আমাদেরকে। আমরা দু বোন তো ফিরে এসেছি আমাদের পরিবারের কাছে। পুনশ্চ ছাদের রেলিংয়ে বসে পা দুলিয়ে দিতে জলপাইয়ের আচার খাচ্ছি। এই কয়েকদিনের ঘটনাকে একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে গেছি। ওদিকে ছাদের ওপাশে বড় পা নিষাদ ভাইয়ের ঘুড়ি ওড়াচ্ছে। কয়েকদিন আগে বিয়ে হয়েছে ওদের। আপার লম্বা খোলা চুল হাওয়ায় উঠছে
আর আপা বাচ্চাদের মতো খিলখিলিয়ে আসছে। নিশাত ভাইয়ের এক হাতে লাঠাই ধরে আপার দিকে মুগ্ধ নয়নে তাকিয়েছে। সত্যি ভালোবাসা থাকলে সাধারণ সব মুহূর্ত অসাধারণ হয়ে ওঠে। সমাপ্ত। পিচাস পরিবার। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।